হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকের ক্লাসের মধ্যে আমরা 15টি পেডাগজির কোয়েশন করব, যেটি একটি কমপ্লিট সেট থাকবে একটি পেপারের। যদি আপনারা সিরিয়াল ওয়াইজ দেখতে চান তাহলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশনের মধ্যে প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেই প্লেলিস্ট থেকে একটি সিরিয়াল ওয়াইজভাবে একদম বেসিক থেকে দেখতে পারেন। হঠাৎ কোনো ভিডিও দেখে আপনার লাভ হবে না, কারণ একটি আরেকটির সাথে রিলেটেড আছে কোয়েশনগুলি, যেখানে একটু বেশ ডিসকাস করা গেছে, পরের ভিডিওতে কম ডিসকাস করা আছে। সেই জন্য আপনারা একটি সিরিয়াল ওয়াইজভাবে দেখে যাবেন। আজকের যে প্রথম কোয়েশনটি হলো কোয়েশন নাম্বার 106। মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষা বাদ কি, মানে মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজমটা কি? কেবল মাতৃভাষা শেখা, মাতৃভাষার মাধ্যমে শেখা, প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপর আরও ভাষা যুক্ত করা, অনেক ভাষা এবং বিদেশি ভাষাসমূহে মাতৃভাষা রূপে শেখা। মাতৃভাষা কেন্দ্রিক বহু ভাষা, মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম, এটা হচ্ছে প্রথমে মাতৃভাষা শেখা, তারপর অ্যাটলিস্ট 2টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, বা প্রথমে মাতৃভাষা শেখা এবং তারপর আরও ভাষা যুক্ত করা। অপশন 2টি হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 107। বিদ্যালয় শিক্ষা কর্মপন্থায় পলিসি ভাষা যে নামে পরিচিত, মানে শিক্ষা ব্যবস্থার যে ভাষার পলিসি, যেটা পলিসি, সেটা কী নামে পরিচিত? বহুভাষিক মাল্টিলিঙ্গুয়াল শিক্ষা, শিক্ষার ভাষা, মাতৃভাষা কেন্দ্রিক বহুভাষিক মাল্টিলিঙ্গুয়াল 3 ভাষা পদ্ধতি, মানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। অপশন 3টি হচ্ছে সঠিক। এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আগে ডিসকাস করা হয়েছে অনেক ভিডিও, তাই এরপরেও আমি এই ভিডিওর মধ্যে আরও একটু ভালো করে ডিসকাস করে দেব। The three language formula refers to an educational policy India aimed at promoting multilingualism among students. এই 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যেটা আছে সেটা চাচ্ছে যে ছাত্রদের যে মাল্টিলিঙ্গুয়ালিজম আছে সেই মাল্টিলিঙ্গুয়ালিজমটা প্রমোট করা ছাত্রদের মধ্যে। অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে সবার যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথমে মাদার টাং রিজনাল ল্যাঙ্গুয়েজ, স্টুডেন্ট শুড লার্ন ইন দেয়ার মাদার টাং অর দি রিজনাল ল্যাঙ্গুয়েজ অফ দি স্টেট। সবার প্রথমে তারা তাদের মাতৃভাষা শিখবে, তারপরে তারা বা রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেটা তাদের আশপাশের ভাষা থাকবে সেই ভাষাটা শিখবে সবার প্রথমে। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটি হবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট শুড লার্ন এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইচ ইজ অফেন হিন্দি অ্যাজ ইটস মেজর ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। আমাদের যে বাংলাভাষী আছি, আমাদের বাংলাভাষী লোকদের জন্য আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দিকে শিখতে পারি, আর হিন্দি ভাষার জন্য অন্য একটি ল্যাঙ্গুয়েজ হতে পারে থার্ড ল্যাঙ্গুয়েজ, মানে 3 নম্বর যেটি ল্যাঙ্গুয়েজ থাকবে সেটি। স্টুডেন্টস শুড অলসো স্টাডি এ থার্ড ল্যাঙ্গুয়েজ উইচ কুড বি ইংলিশ অর অ্যানাদার রিজনাল ল্যাঙ্গুয়েজ। স্টুডেন্টরা ইংলিশ শিখতে পারবে বা অন্যান্য যে 22টি ভাষা আছে কনস্টিটিউশনের, সংবিধানের খসড়ার মধ্যে 8 স্কেডিউলের মধ্যে যে 22টি ভাষা আছে, সেই 8 স্কেডিউলের মধ্যে যে 22টি ভাষা আছে সেই 22টি ভাষা থেকে যে কোনো একটি ভাষা শিখতে পারবে, ডিপেন্ডিং অন দি স্টেট অর দি সেকেন্ড স্কুল কারিকুলাম। ডিপেন্ড করবে সেটা তাদের স্কুলের কারিকুলামের মধ্যে বা তাদের স্টেটের মধ্যে। The policy aims to ensure that students are proficient in their regional language, a national language and the international language, promoting linguistic diversity and national integration. এটাও প্রমোট করতে চেয়েছে। এটা আমি আগে আরও শর্টভাবে ডিসকাস করেছি, যে আগের ভিডিওগুলিতে আপনারা দেখতে পারেন। কোয়েশ্চন নাম্বার 108। সমগ্র ভাষা কর্মসাধন পদ্ধতি অ্যাপ্রোচ, মানে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচটা কি? এখানে আপনার একটি অ্যাপ্রোচ এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি যে ইংলিশ পেডাগজির থিওরি দিয়েছিলাম সেই পেডাগজির মধ্যে অ্যাপ্রোচগুলো ডিসকাস করেছি না। আমি বলেছিলাম যে থিওরিগুলো থেকে যাবে, সেগুলি আমি কোয়েশনের মধ্যে থেকেই ডিসকাস করে দেব। এমন একটি ধারণা, অ্যাজাম্পশন, যেখানে শিক্ষার্থীরা বর্ণ ও ধ্বনি থেকে শব্দগুচ্ছ এবং বাক্যের মধ্য দিয়ে একটি ভাষা শিখে, এটা নয়। হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ হচ্ছে সেটা, যেমন প্রথমে আপনি টপ ডাউন অ্যাপ্রোচ যেটা আছে সেই টপ ডাউন অ্যাপ্রোচটাকে বুঝলে আপনি হোল ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারবেন।
এমন একটি ধারণা অ্যাজাম্পশন যেখানে শিক্ষার্থীরা ভাষা খণ্ডের চাঙ্কস মধ্য দিয়ে ভাষা শেখে এবং তারপর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেমন শব্দ বর্ণ ইত্যাদি বুঝে, মানে অ্যাজ এ হোল প্রথমে বুঝে নিল একটা স্টোরি, প্রথমে হোলভাবে বুঝে নিল, তারপরে টুকরো টুকরো করে যে ছোটো ছোটো জিনিস, যে ছোটো ছোটো অংশ যেমন শব্দ বর্ণ ইত্যাদি বুঝলো, তারপরে প্রথমে অ্যাজ এ হোল বুঝে গেল। এমন একটি ধারণা অ্যাজাম্পশন যেখানে ক্ষুদ্র অংশ যেমন বর্ণমালা অক্ষর পরিচিতির মধ্য দিয়ে ভাষা শিক্ষা শুরু হয়, বর্ণমালা দিয়ে শুরু হয় না, বর্ণমালা দিয়ে বটম আপের মধ্যে শুরু হয় আর টপ ডাউনের মধ্যে স্টোরি থেকে শুরু হয়। এমন একটি ধারণা অ্যাজাম্পশন যেখানে সব ভাষা একইভাবে শেখানো হয়, সব ভাষা একইভাবে কীভাবে শেখানো হবে, অপশন 2টি হচ্ছে সঠিক। এমন একটি ধারণা যেখানে শিক্ষার্থীরা ভাষা খণ্ডের মধ্য দিয়ে, মানে ভাষাকে টুকরো টুকরো করে ভাষার মধ্য দিয়ে ভাষা শেখে এবং তারপর ক্ষুদ্র অংশ যেমন শব্দ বর্ণ ইত্যাদি বুঝে, প্রথমে একদম হুলটা বুঝে নিল বা হুলভাবে শেখালেন, তারপরে ছোটো ছোটো ভাগ করে শেখালেন। কোয়েশ্চেন নাম্বার 109, ভাষা শিক্ষা কোন পদ্ধতি অনুযায়ী অ্যাপ্রোচ মনে রাখাকে মেমোরাইজেশন ভাষা শিক্ষার একটি প্রেক্ষিত অ্যাসপেক্ট হিসেবে মান্যতা দেয়? সাংগঠনিক স্ট্রাকচারাল পদ্ধতি, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, সংযোগকারী কমিউনিকেটিভ পদ্ধতি, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া। এই মেথড যে পেডাগজির থিওরি আছে ইংলিশের পেডাগজি, সেখানে থেকে দেখে নেবেন, মেথড ভিডিও ভালোভাবে দেওয়া আছে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচের মধ্যে স্ট্রাকচারটি ইম্পর্টেন্ট দেওয়া হয়, আর এই স্ট্রাকচারাল অ্যাপ্রোচকে সিলেকশন অ্যান্ড গ্রেডিয়েশনও বলা হয়। সিলেক্ট করে দেবেন যে 3000 রুট ওয়ার্ড আর 275 গ্রেডেড স্ট্রাকচার। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, এখানে ব্যাকরণ গ্রামার ট্রান্সলেশন মধ্যে মাতৃভাষার অনেক প্রয়োগ হয়, প্লাস গ্রামার যখন শেখানো হয় প্রথমে রুল শেখানো হয়, তারপরে এক্সাম্পল দেওয়া হয়, ডিডাকটিভভাবে গ্রামার পড়ানো হয়, আর রুলগুলি অনেক মুখস্থ রাখতে হয়, তাহলে মুখস্থের জন্য অপশন 2টি হয়ে যাচ্ছে সঠিক। কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে গ্রুপের মধ্যে ডিসকাশন করে কমিউনিকেট করে শেখানো হয়। সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া, যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে শেখানো হয়। এগুলি তো ডিসকাশন করে লাভ নেই, কারণ প্রিভিয়াস ভিডিওগুলিতে ডিসকাস করেছি। কোয়েশ্চন নাম্বার 110, কাব্য একজন ভাষা শিক্ষক, তিনি তার ছাত্রদের বিভিন্ন বিষয় অনুযায়ী শব্দ খুঁজতে এবং সেই সব শব্দের বন্ধু শব্দ, যেমন তার যে জোড়া, সেই শব্দ বা যা কোনো শব্দের আগে বা পরে বসতে পারে সরবরাহ করতে বললেন। এই পদ্ধতি কি নামে পরিচিত? বৈশিষ্ট্য অনুযায়ী পাশাপাশি সংস্থাপিত, কোলোকেশন, শব্দজাল, ওয়ার্ডওয়েভ, শব্দ খেলা, ওয়ার্ড প্লে, শব্দ সংগঠন, ওয়ার্ড ফরমেশন। এখানে ওয়ার্ড ফরমেশন করছে না, ওয়ার্ডওয়েভ মানে শব্দজালও হচ্ছে না, এখানে যেটি হচ্ছে ওয়ার্ড প্লে মানে শব্দ নিয়ে খেলা করাচ্ছেন। আর কোলোকেশন বৈশিষ্ট্য অনুযায়ী পাশাপাশি সংস্থাপিত কোলোকেশনটা আমরা পরে নোটের মধ্যে যখন যাব তখন ডিসকাস করব, মানে আরেকটি কোয়েশন আসবে তখন যে ডিসকাস করব, মানে জোড়ার মতো এটাই। কোয়েশ্চন নাম্বার 111, একজন শিক্ষক তার ছাত্রদের ভাষা সক্ষমতা অ্যাবিলিটিস পরীক্ষা নেওয়ার জন্য প্রশ্নপত্র তৈরি করেছেন। তিনি একটি অনুচ্ছেদের প্রতিটি পঞ্চম শব্দ তুলে নিয়েছেন এবং তারপর ছাত্রদের না থাকা সম্ভাব্য শব্দগুলি দিতে বলেছেন। এইভাবে যখন কোয়েশন আসবে যে পঞ্চম শব্দ তুলে নিয়েছেন, তখন আনসারটি হবে ক্লোজ টেস্ট। এই কোয়েশনটি বারবার রিপিট করে আসছে, আর একজনের এই কোয়েশনের মধ্যে কনফিউশন ছিল এখানে শূন্যস্থান পূর্ণ হবে না, শব্দভাণ্ডার হবে না, পাঠ অনুচ্ছেদ হবে না, আপনি বারবার এইভাবে শব্দ পাবেন, বা সেম একটু কোয়েশনটা ঘুরে বদলে দেবে, শূন্যস্থান পূর্ণ করো বা শিক্ষক কিছু খালি জায়গা রেখে দিলেন, এইভাবে কোয়েশনটা আসবে, তখন সেটা হবে ক্লোজ টেস্ট বা বদ্ধ পাঠ। ক্লোন, এখানে আপনার যার কনফিউশন ছিল এই কোয়েশন নিয়ে, সেটা হচ্ছে ক্লোন এখানে টাইপিংয়ের মিস্টেক ছিল, তাই সিটেটের কোয়েশ্চেন পেপারের মধ্যে এটা ক্লোন লেখা হয়েছে, মানে এটা ক্লোজ হওয়া দরকার। অপশন 4 এটা হচ্ছে কারেক্ট। এই কোয়েশ্চনটা আরও বারবার আসছে, তাই এখানে ক্লোজ লেখা ছিল, তাই এটার সঠিক অপশন হচ্ছে ক্লোজ টেস্ট। কোয়েশ্চন নাম্বার 112, বলার সময় যথাযথ উচ্চারণে সঠিক ক্রমে সঠিক শব্দের ব্যবহার হলো শরীরী ভাষা বলার পদ্ধতি, মেকানিক্স অফ স্পিকিং,
ভাষা, ক্রিয়া, ভাষার ব্যবহার। বলার সময় আপনি প্রপার প্রনাউন্সিয়েশন করতে পারছেন, সঠিক ক্রমে বলছেন, এটা হচ্ছে বলার একটা পদ্ধতি বা মেকানিক্স অফ স্পিকিং। এটা ফিক্সড বলে ধরতে পারেন। কোয়েশ্চন নাম্বার 113, শিক্ষাদানের পেডাগজিক পদ্ধতি হিসেবে গল্পকথন ব্যবহৃত হয়। মানে গল্পকথন, স্টোরি টেলিংটা কেন ব্যবহৃত হয়? শোনার কাজে বাচ্চাদের ব্যস্ত রাখতে। কখনো বাচ্চাদের ব্যস্ত রাখার জন্য কিছু করা হয় না, কোনো না কিছু রিজনের জন্য কিছু করানো হয়। শিশুদের বলার দক্ষতা বৃদ্ধি করতে, তাদের যে স্পিকিং অ্যাবিলিটি সেটা বৃদ্ধি করার জন্য। ভাষা ও সাক্ষরতার দক্ষতা বিকাশের ঘটাতে। শ্রেণীকক্ষে নিয়মানুবর্তিতা বজায় রাখতে, কখনো নিয়মটা বজায় রাখার জন্য অ্যাক্টিভিটি করানো হয়। ভাষা এবং সাক্ষরতার দক্ষতার বিকাশ রাখতে, তাদের যে ল্যাঙ্গুয়েজ আর তাদের যে লিটারেসি আছে সেটা ডেভেলপের জন্য স্টোরি টেলিং করা হয়। তখন তারা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে বুঝবে, শুনবে, প্রত্যেক কিছু শিখতে পারবে সেই স্টোরি টেলিংয়ের মধ্য থেকে। অপশন 3টি হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 114, প্রসঙ্গক্রমে ব্যাকরণ বলতে বোঝায়। আপনারা তো এর আগে বেজান কোয়েশ্চন পেয়েছেন যে প্রসঙ্গক্রমে ব্যাকরণ যখন শেখানো উচিত, প্রসঙ্গক্রমে শেখানো উচিত, মানে কনটেক্সটের সাথে। সেই কনটেক্সটটা কি? অনুশীলন ও চর্চার মাধ্যমে ব্যাকরণ শেখা, প্রথমে গঠন আঙ্গিক শেখা এবং তারপর ক্রিয়ার দিকে যাওয়া, স্বাভাবিক ভাষায় উদাহরণ থেকে শেখা যেখানে অঙ্গিক তার পরিপ্রেক্ষিতে দৃষ্টিও ব্যবহৃত হয়, পদ্ধতিগতভাবে অঙ্গিককে শেখা যেখানে শিক্ষার্থী ক্রমান্বয়িক বিকাশের মধ্য দিয়ে যেতে পারে। অপশন 3টা হচ্ছে সঠিক। স্বাভাবিক ভাষার উদাহরণ থেকে শেখা, মানে প্রথমে আপনি উদাহরণ দেবেন, একটা কনটেক্সট তৈরি করবেন, একটা সিচুয়েশন, যাতে তারা রিয়েল লাইফের সাথে রিলেট করে শিখতে পারে। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 115, নিম্নলিখিতের মধ্যে কোনটি পাঠ দক্ষতা নয়? পাঠ দক্ষতা কোনটি নয়? বক্তৃতা থেকে নোট নেওয়া, মানে নোট টেকিং। পড়ার সময় নোট নেওয়া, সেটাও নোট টেকিং, সেটাও রিডিংয়ের সাথে জড়িত। সংক্ষিপ্ত সার লেখা, যখন আপনি একটি পাঠ পড়বেন বোঝার জন্য বা যে কোনোর জন্য আপনি একটা সারমর্মটা লিখছেন, সেটাও রিডিংয়ের সাথে জড়িত। একটি অনুষ্ঠানের জন্য আলোচ্যসূচি লেখা, যেমন ধরুন আপনার ঘরে একটি বার্থডে পার্টি হবে, আপনি যে বার্থডে পার্টির জন্য একটা লিস্ট লিখছেন, কি আইটেমটি আনবেন, কি আইটেমটি আনবেন না, কতটুকু আইটেম আনবেন, কত টাকার আপনার বাজেট হবে, এই যে পার্টির জন্য আয়োজন করছেন সেটার জন্য একটি লিখছেন, তখন সেটা পাঠ দক্ষতা হবে না। অপশন 4 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 116, পাঠ্যপুস্তক লেখকরা সব সময় মৌলিক লেখকদের গদ্য, কবিতা এবং গল্প সংযুক্ত করেন। তারা সংবাদপত্র, পত্রিকার মৌলিক অংশ সংযুক্ত করেন, কারণ তাদের ভাষা স্বাভাবিক এবং ভরসাযোগ্য হয়। পাঠ্যপুস্তক রচয়িতা তাদের পছন্দ করেন। তারা অনুশীলন নির্মাণ কর্মক্ষম ইউজফুল হয়। তারা পাঠ উপযুক্ত সুইটেবল। এখানে কোনোটি নয়। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 1। তাদের ভাষা স্বাভাবিক এবং ভরসাযোগ্য হয়, মানে তাদের স্বাভাবিক বলতে এই যে তাদের ভাষা ইউজ করে সেটা ন্যাচারাল থাকে, আর ভরসাযোগ্য মানে অথেন্টিক থাকে। যখন এই অথেন্টিক ম্যাটেরিয়াল কি, এইভাবে কোয়েশন আসে। অথেন্টিক ম্যাটেরিয়াল হচ্ছে যেমন অন্য কোনো উদ্দেশ্যের জন্য লেখা হয়েছে, কিন্তু সেই অন্য পারপাসের জন্য লেখা হয়েছে, কিন্তু সেই জিনিসটি আপনি ক্লাসের মধ্যে এনে কিছু শিখালেন, তখন সেটা হবে অথেন্টিক ম্যাটেরিয়াল। আর এই অথেন্টিক ম্যাটেরিয়ালের যে লেখাগুলো থাকে এটি স্বাভাবিক ভাষায় থাকে বা নির্ভরযোগ্য থাকে, ভরসাযোগ্য থাকে। অপশন 1 হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 117, শিক্ষক নিজের গতিতে পাঠ পড়ে যাবেন। শিক্ষক তার যেভাবে পাঠ পড়েন সেভাবে পড়ে যাবেন এবং ছাত্ররা গোষ্ঠীবদ্ধভাবে বিষয় সংক্ষিপ্ত শার্ট ডাউন পয়েন্টস করবে, মানে সংক্ষিপ্ত যে ছোটো ছোটো টার্ম ডাউন পয়েন্টস লিখবে, নির্মাণ করে সেই পাঠকে আবার পুনর্গঠন করবে। মানে তারা ছোটো ছোটো পয়েন্ট লিখে তারপর তারা নিজে সেই পাঠ নির্মাণ করবে, আবার পুনর্গঠন করবে। লেখ নির্দেশ, ডিকটেশন সবচেয়ে ইউজ করা। ডিকটেশন কেন ইউজ করা? স্পেলিং টেস্টের জন্য, যে বাচ্চারা স্পেলিংটা শুদ্ধভাবে লিখতে পারছে কিনা সেই জন্য ডিকটেশনটা ইউজ করা। ব্যাকরণ, লেখ নির্দেশ, পুনর্লেখ কাজ মানে ড্রাফট,
প্রথমে ব্রেনস্টর্ম করবেন, ব্রেনস্টর্ম করার পর যে ড্রাফট লিখবেন সেই ড্রাফটটা প্রথমে হয়ে যাচ্ছে যে ডাউন পয়েন্টস করছে, তখন পারস্পরিক লেখ নির্দেশ। এটার সঠিক অপশন হচ্ছে ব্যাকরণ লেখ নির্দেশ। এই অপশনে একজনের কনফিউশন ছিল, সেটা আমি দূর করে দিচ্ছি কিভাবে এই ব্যাকরণ লেখ নির্দেশটা হচ্ছে। ব্যাকরণ গ্রামার হলো ভাষার নিয়মাবলী যা শব্দের গঠন এবং বাক্য গঠনের সহায়ক হয়। লেখ হলো শব্দভাণ্ডার বা একটি ভাষার শব্দসমূহের সংগ্রহ। এখন বিস্তারিত দেখতে পাবেন। ব্যাকরণ এবং লেখ দুটোই ভাষার মূল উপাদান, কিন্তু এদের কাজ ভিন্ন। ভাষার এটি মূল উপাদান হচ্ছে ব্যাকরণ বা লেখ, কিন্তু তাদের কাজ হচ্ছে ভিন্ন। ব্যাকরণ একটি ভাষার নিয়মাবলী, শব্দের যেমন গঠন, বাক্যের কাঠামো এবং বাক্যের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। লেখ এটি ভাষার সমস্ত শব্দ এবং তাদের অর্থ ও ব্যবহার সম্পর্কিত তথ্য প্রদান করে। শর্টভাবে বলতে পারেন, ব্যাকরণ ভাষায় কাঠামো নিয়ন্ত্রণ করে আর লেখ শব্দের তালিকা ও তাদের মানে বোঝায় সেটা। সেই জন্য এই অপশনটি হচ্ছে ব্যাকরণ লেখ নির্দেশ। তারপরে যে এর উপরে আরেকটি টার্ম ছিল কলোকেশন। কলোকেশন হলো ভাষাগত পরিভাষা যা একটি ভাষায় নির্দিষ্টভাবে একসঙ্গে ব্যবহৃত হয় এবং শব্দগুলির সংমিশ্রণ বা সম্বন্ধকে নির্দেশ করে। সহজভাবে এটি শব্দগুলির একটি বিশেষ ধরনের জোড়া বা গ্রুপ যা প্রায় একসঙ্গে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ মেক এ ডিসিশন, এখানে মেক এবং ডিসিশন একসঙ্গে ব্যবহৃত হয়, যেটি প্রাকৃতিক বা সাধারণ একটি অভিব্যক্তি। এখান থেকে কোলোকেশন কি নিশ্চয় বুঝতে পেরেছেন। আরেকটি টার্ম আছে যে কোলোকিয়ালস। কোলোকিয়ালসটা কি? কারণ অন্যান্য কোয়েশনের মধ্যে পাবেন সেটা এখন যে না দুটি একসঙ্গে ইউজ করেছে, কারণ কোলোকেশন আর কোলোকিয়াল এক বোঝা যায়, তাই এই জন্য আমি এর সাথেই অ্যাড করে দিয়েছি কোলোকিয়াল। শব্দটি ভাষার এমন রূপকে বোঝায় যা দৈনন্দিন কথোপকথন আমরা যে সাধারণ ইউজ করি বা অপ্রাতিষ্ঠানিক পরিবেশে ব্যবহৃত হয়। এটি সাধারণভাবে অনানুষ্ঠানিক সাধারণ ভাষা বা কথোপকথনের স্টাইল বোঝায়। সাধারণ যে ভাষার যে স্টাইল সেটা বোঝায়। যেমন গন্না, গোয়িং টুর পরিবর্তে আমরা কি বলি গন্না, এইভাবেই এটা হচ্ছে কলোকিয়াল। আর আরেকটি অপশন ছিল ব্যাকরণ লেখ নির্দেশের নিচে আরেকটি অপশন ছিল পারস্পরিক লেখ। এটাকে বলা হয় রেসিপ্রোকাল লেক্সিস। সেটা কি? ভাষা বিজ্ঞানে একটি পরিভাষা যা এমন শব্দ বা অভিব্যক্তি বোঝায় যা একে অপরের জন্য পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে। এটি সাধারণত একটি ক্রিয়া বা পদক্ষেপ দুইটি পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে। ফর এক্সাম্পল, লাভ ইচ আদার, এখানে লাভ ক্রিয়ার মাধ্যমে দুজন বা তার বেশি ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানো হচ্ছে। যখন পারস্পরিক সম্পর্ক বোঝানো হবে তখন হবে পারস্পরিক লেখ বা রেসিপ্রোকাল লেক্সিস, লাভ ইচ আদার এক্সাম্পলটা। আই হোপ যার যে এই কোয়েশনটির মধ্যে কনফিউশন ছিল সেটি দূর হয়ে গিয়েছে। কোয়েশ্চন নম্বর 118, প্রাথমিক ভাষার বিকাশ বলতে সাধারণভাবে বোঝায়। প্রাথমিক ভাষার বিকাশ সাধারণভাবে কি বোঝায়? শেখা, অর্জন করা, বিকাশ, অবগতি, মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। যখন আপনার প্রথম ভাষা আপনি অর্জন করবেন সেটা অর্জন করা বোঝায়। অপশন 2 কারেক্ট। এগুলি থিওরির মধ্যে ডিসকাস করা আছে, প্লাস যে প্রিভিয়াস ভিডিওগুলি সেইগুলির মধ্যে ডিসকাস আছে, আপনারা দেখতে পারবেন। একটি জিনিস বারবার ডিসকাস করে ভিডিওটি লম্বা করার কোনো দরকার নেই। কোয়েশ্চন নাম্বার 119, প্রথম শ্রেণীকক্ষের একজন শিক্ষকের ছাত্রদের মাতৃভাষা আলাদা ছিল। তিনি শ্রেণীকক্ষের প্রতিটি শিক্ষার্থীকে সব ভাষায় পরস্পরকে সম্বোধন করতে বললেন। ছাত্ররা প্রতিদিন ভিন্ন ভাষার কিছু শব্দের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করে। শিক্ষক কোন কৌশল ব্যবহার করেছেন? উপায়, রিসোর্স হিসাবে বহুভাষিক মাল্টিলিঙ্গুয়ালিজম ব্যবহার, বহুভাষা পরিচয়, কৌশল রূপে বিবিধতা,
একভাষিকতা মনোলিঙ্গুয়ালিজম। মনোলিঙ্গুয়ালিজম হচ্ছে যে একটি ভাষা জানে সেটা হচ্ছে মনোলিঙ্গুয়ালিজম, আর বাইলিঙ্গুয়ালিজম হচ্ছে যে দুইটি ভাষা জানে, আর মাল্টিলিঙ্গুয়ালিজম যে অনেক ভাষা জানে বা এই মাল্টিলিঙ্গুয়ালিজমকে পলিগ্লট বলা হয়। আর এই অপশনের সঠিক অপশন হচ্ছে তিনি মাদার টাংকে রিসোর্স হিসাবে ধরেছেন, বা মাল্টিলিঙ্গুয়ালিজম তাদের ভাষাকে তিনি রিসোর্স হিসাবে ধরেছেন, উপায় রিসোর্স হিসাবে বহুভাষিক মাল্টিলিঙ্গুয়ালিজম ব্যবহার। অপশন 1 হচ্ছে কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 120, নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়? ভাষা শিক্ষার জন্য কোনটি আদর্শ নয়? গান ও ছড়া রাইমস এর মাধ্যমে ভাষা শিক্ষার আদর্শ হতে পারে। শব্দ ও ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে ছোট ছোট শব্দ বাক্য ব্যবহার করে ভাষা শিক্ষার আদর্শ হতে পারে। বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে, বাচিক ব্যবহারের মাধ্যমে মানে স্পিকিং করে তাদের এটাও আদর্শ হবে। কিন্তু বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে এটা কিভাবে হলো, এটার এক্সপ্লেনেশনটা আমরা দেখব, প্লাস একজনের এই কোয়েশনের মধ্যে কনফিউশন ছিল সেটাও দূর হবে। এখানে দেখতে পাবেন বাচিক ব্যবহারের মাধ্যমে ভাষা শেখানো সাধারণত ভাষা শিক্ষার একটি কার্যকর পদ্ধতি, মানে স্পিকিং দিয়ে একটি বহুত কার্যকর পদ্ধতি সেটা। অন্যদিকে বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে পদ্ধতিটি ভাষা মৌলিক দিকগুলো শেখানোর জন্য প্রাথমিক স্তরের জন্য হতে পারে, কিন্তু এটি ভাষা শেখানোর আদর্শ পদ্ধতি নয়। প্রাথমিক স্তরে আপনি যে অক্ষরগুলো থেকে শেখাতে পারবেন, কিন্তু এটা আদর্শ নয়। কারণ ভাষা শেখানোর জন্য শুধু অক্ষর শেখা নয়, ভাষা শেখার জন্য শুধু যে অক্ষর শেখা সেটাই নয়, বরং ভাষার ব্যবহার করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, স্পিকিং করাটা, ইউজ করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শব্দ ও বাক্যের সম্বন্ধ এবং বিভিন্ন কার্যকরী প্রক্রিয়া জরুরি আছে, শুধু যে অক্ষর দিয়েই শেখা যাবে সেটা নয়। তাহলে সঠিক উত্তর হবে বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে। অপশন 3টা হচ্ছে কারেক্ট। এখানে আমাদের 15টি কোয়েশ্চন কমপ্লিট হয়ে গেল। আপনারা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আপনার ক্লাস দরকার তাহলে চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যাদের পেপার 2 থাকবে তারা পেপার 2 প্লেলিস্ট পেয়ে যাবে চ্যানেলের মধ্যে। আর পেপার 1 পেপার 2 এদিকে কোনো তফাৎ হবে না। আপনারা পেপার 1-এর ভিডিওগুলো দেখবেন, পেপার 2-র ভিডিওগুলো দেখবেন, মানে পেপার 1-এররা পেপার 2-র ভিডিও দেখবেন, আর পেপার 2-রা পেপার 1-এর ভিডিও দেখবেন। সবটি আপনার জন্য প্র্যাকটিস হবে, আপনার কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে, কোনো রকমের বাধা আসবে না।